জোর একটা মেঘ করেছে বন্ধুরা, শুধু দেখো আকাশটা, উফ অদ্ভুত লাগছে আকাশটা, ও কালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আমার সকল বন্ধুকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে যে ব্লগটা তোমরা দেখছো, মানে বুধবার দিন যে ব্লগটা দেখছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি রবিবার দিন শ্যুট করা ছিল। তোমরা জানো যে সোমবার কিন্তু আমি কোনো ভিডিও তোমাদের কাছে দিইনি, আর রবিবার আমি সারাদিন যা যা করেছিলাম আমি কিন্তু সব ক্যামেরাবন্দি করে রেখে দিয়েছিলাম। তো সেটাই আমি কিন্তু এডিট করে তোমাদের কাছে পৌঁছে দিলাম। এরপর থেকে তোমরা যে ব্লগগুলো পাবে সেগুলো কিন্তু সব কারেন্ট ব্লগ পাবে। আমাকে অনেক বন্ধু কমেন্ট করে বলে যে দিদি সারাদিন বা শর্মিষ্ঠা সারাদিন কাজে এনার্জি পাই না, ক্লান্তি বোধ হয়, অ্যাংজাইটি ফিল হয়, তোমার মতন এনার্জেটিক হতে চাই। তাদের সবাইকে একটাই কথা বলবো, যত গুছিয়ে দিনটা শুরু করবে তত সুন্দর তোমার দিনটা গোছানো হবে। একটা কথা মনে রাখবে, সু অভ্যাস যেমন তোমাকে জীবনের পথে আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যাবে, ঠিক তেমনি তোমার বদ অভ্যাস তোমাকে আস্তে আস্তে অবনতির পথে নিয়ে যাবে। এবার চুজ তোমাকেই করতে হবে, তুমি কোন অভ্যাসটা বা কোন পথটা তুমি বেছে নেবে। সারাদিন অ্যাক্টিভ থাকার জন্য যদি তুমি নিজেকে অ্যাক্টিভ তৈরি করতে না পারো, তাহলে তো তোমার ক্লান্তিবোধ আসবেই, কারণ তুমি তোমার বডি আর ব্রেন দুটোকেই কিন্তু অ্যাক্টিভ করতে পারোনি। সাপোজ ধরো একদিন তুমি সকালবেলা ঘুম থেকে উঠে 10 মিনিটের জন্য একটু হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে, বা প্রাণায়াম করলে, বা বাইরে একটু ঘুরতে গেলে জগিংয়ের জন্য। তো আর একটা দিন তুমি 10 মিনিট ঘুম থেকে উঠেই বাসি বিছনায় বসে তুমি মোবাইল ঘাঁটো। এইবারে দুটো দিনকে তুমি কম্পেয়ার করো, নিজে করো। আমি বলবো তারপরে করবে সেটা না, তুমি নিজে কম্পেয়ার করো। মানডে যদি তুমি 10 মিনিট প্রাণায়াম করো, তো তুমি টিউসডে তুমি 10 মিনিট মোবাইল ঘেঁটে ঘুম থেকে ওঠো। দুটো দিনের সাথে কম্পেয়ার করে দেখো কোন দিনটা তোমার সবচেয়ে বেশি এনার্জেটিক চায়, তাহলেই তুমি কিন্তু বুঝতে পারবে। এদিকে দেখো, আমি কথা বলতে বলতে কিন্তু আমি সারা দিনের জন্য আমার বডিটাকে আমি অ্যাক্টিভ করে নিলাম। আরে দাঁড়াও, এবার হাত দুটো ভালো করে দেখে নিই, কারণ সারাদিন তো এই হাত দুটো দিয়েই কর্ম করতে হবে। আর ভগবানকে আমি একটাই কথা বলি, এই হাত দুটো দিয়ে যেন আমি সারাদিন কঠোর পরিশ্রম করতে পারি। আর এটা তো তোমরা নিশ্চয়ই সবাই জানো যে ভোরের সূর্যের আলো আমাদের শরীর ও আমাদের ঘরে পজিটিভিটি এনে দিতে সাহায্য করে। যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে জানলা দরজা খুলতে পারবে, ততই কিন্তু ফ্রেশ এয়ার তোমার ঘরে ঢুকবে। আর এই যে দেখো, আমার মেয়েটাও কিন্তু খুব সকালে উঠে আজকে পড়াশোনা করতে বসে গেছে। আজকে তো সানডে, তোমাদের বারবার বলে দিলাম। আর দেখো, আমার ঘর তো বর্ষাকাল পুরো ধোপাখানা হয়ে যায়, চারদিকে শুধু দেখবে আমার জামা কাপড় ঝুলঝুল করছে। এই কার্টেনের রডে ওই কার্টেনের রডে কি করবো বলো, এই বর্ষাকালটা এই অবস্থায় হয়। তবে যখনই সকাল হয় একটু রোদের দেখা মেলে, সঙ্গে সঙ্গে গিয়ে আমি ছাদে দিয়ে আসি। ওই আধ ভেজা জামা কাপড় আমি কখনোই কিন্তু আলমারিতে তুলি না, তাহলে কি হয় বলো তো, একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়, আর আলমারি থেকে ভীষণ বাজে একটা গন্ধ ছাড়ে। তো যেই দেখলাম যে না একটু আকাশটা ধরেছে, সঙ্গে সঙ্গে আমি আগের দিনের জামা কাপড়গুলো সব দিয়ে এলাম। আর ব্যাস, যখন ছাদে আসি তখন তো আমার মোটামুটি কাজকর্ম সব চলে যায়, মানে আমি সব ভুলে যাই যে আমার এক গাদা নিচে কাজ পড়ে আছে, আমি ভুলে যাই। বিশ্বাস করো, আমার কাছে না এরা পুরো আমার সন্তানের মতন। আমি যেমন আমার মেয়েটাকে খুব ভালোবাসি, ঠিক তেমনি আমার গাছগুলোকে আমি ভীষণ ভালোবাসি। চলো বন্ধুরা, একবার দেখিয়ে দিই আমার জবার কালেকশান। এই দেখো, এই একটা জবা, কি অপূর্ব দেখতে জবাটা, দেখো 3 রকম কালার, আমি কিন্তু বোঝাতে পারছি না। আর এই জবাটা দেখো বিশাল বড়, এখনও রোদ যেহেতু গায়ে পড়েনি, ওই জন্য পুরো পাপড়িটাও কিন্তু ছাড়িনি। দেখেছো কত বড়, না মানে পাপড়ি না ছাড়তেই এত বড়, পুরো হাতের সাইজের, থামের সাইজের হয়। এখানেও দেখো কতগুলো জবা ফুটেছে, দেখো ভর্তি জবা ফুটেছে। এখানে অনেকগুলো জবা ফুটেছে, ওখানে একটা ভর্তি জবা, আজকে পুরো ভর্তি হয়ে গেছে। 2-3 দিন তো ছাদে উঠতেই পারিনি, খিস্টুর শ্যুটই করতে পারিনি। আর এখন দেখো,
তোমাদের একটা আমি গাছ সাজেস্ট করতে পারি, যেটা বিনা যত্নে 12 মাস তোমরা এইরকম ফুল পাবে, ঠিক এইরকম। এইটা হচ্ছে দত্তপ্রিয়া, ঠিক আছে? নার্সারিতে গিয়ে বলো দত্তপ্রিয়া গাছ দিন, 2-3টে ছাদ বাগানে এরকম দত্তপ্রিয়া গাছ বসিয়ে দেবে, দেখবে সারা বছর তোমাদের ফুলে ভর্তি থাকবে, কোনো যত্নর দরকার থাকবে না, কিচ্ছু থাকবে না, এমনি এরা ফুল দিয়ে যাবে 12 মাস। আমি গাছটা এখন প্রায় 15-16 ইঞ্চি টবে বসিয়েছি, এইরকম গ্রো ব্যাগে। দেখো যেহেতু এটা অনেক বড়, এই মাটির এত বড় টব তো রাখা উচিত না, ওই জন্য গ্রো ব্যাগে বসিয়েছি। এগুলো তোমরা নার্সারিতে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে, বেশি দামও না। আর এত বড় গাছটা হয়ে গেছে, একদম ছোট্ট একটা গাছ নিয়েছি, সারা বছর এরকম ভর্তি কিন্তু ফুল থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার গাছের খবর। আর এখানটা দেখো হলুদ পদ্ম আছে, এই দেখো হলুদ পদ্মটা দেখেছো, একদম কাঁচা হলুদ কালার। তো এই হচ্ছে আমার জবা সুন্দরী, সারা বছর এই। আর দেশি জবা কিছু করতে পারো, আমি বলবো কি তোমরা এই ভ্যারাইটি জবা করো না, এই জবাগুলো করতে প্রচুর প্রচুর চাপ, এগুলো প্রচুর গাছ মরে যায়, এদের প্রচুর কি বলবো খাটনি আছে এদের পেছনে। কিন্তু যেগুলো দেশি জবা না, যেগুলো পিঙ্ক সাদা, ওগুলো তোমরা করতে পারো। আর এখানে দেখো 3খানা একসাথে ফুটেছে, পরপর 3টে পরপর এক লাইনে ফুটছে, কেমন লাগছে বলো, দেখেছো? আর এটা যে হলুদ, জানো তো তোমরা এটা কী ফুল? এই যে এই জবাগুলো তোমরা 12 মাস করতে পারো, এইগুলোর কিন্তু কোনো খাটনি নেই, এটা এমনি এমনি তোমাদের ফুল দিয়ে যাবে 12 মাস। শীতকালে একটু কম হয়, কিন্তু গরমকালে ভর্তি ফুল দেয়। তো চলো, আমার বাগানের অবস্থা খুব খারাপ, যতক্ষণ না বর্ষা যাচ্ছে ততক্ষণ আমি বাগান পরিষ্কার করতে পারছি না, ঠিক আছে? ঘাস লতা পাতা হয়ে ভর্তি হয়ে গেছে, আর এখানটাও খুব দুর্দশা হয়ে গেছে। তো বৃষ্টি 3-4 দিন জন্য আমি পরিষ্কার করতে পারছি না, এখন এটা আমি পরিষ্কার করব, তারপরে আমি আদার্স কাজ করব। আর এটা মোটামুটি আর কি সুন্দর ফুলটা দেখতে, দেখো, তারা এটাকে একটু জুম করি, এই দেখো ফুলটা কি সুন্দর দেখতে না? চলো, সত্যি কথা বলতে গেলে জানো তো বন্ধুরা, যত সুন্দর জিনিস তোমরা দেখছো, এই যে ফুল বাগানটা দেখছো কত সুন্দর, কিন্তু এর পেছনে প্রচুর পরিশ্রম আছে, বিশ্বাস করো। এক সময় না পারি না, যখন কোমর টোমর যন্ত্রণা করে তখন আর পারি না, ভাবি কি আর গাছ করবো না, কিন্তু যখন ওদের দেখি, এই ধরো সকালের দিকে বা বিকেলের দিকে যখন ছাদে গিয়ে ওদের দেখি না, বিশ্বাস করো আমার 1 সেকেন্ডে আমার শরীরের সব ক্লান্তি যেন কোথায় দূর হয়ে যায়। তো চলো, এখানে আমি ভালো করে ধুয়ে দিই, আর এখন মোটামুটি একটু করে জল দিয়ে একটু করে ধুতে হচ্ছে, কারণ যেহেতু প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, তো পুরো জায়গাটা না পাতা ফাতা পড়ে পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে। আর এখানটা যদি আমি একটু ভালো করে পরিষ্কারভাবে না রাখি, তাহলে কি বলো তো, আমার ঘরগুলো না খুব নোংরা হয়ে যায়। তো চলো, আমার বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এইবারে কিচেনে যাওয়া যাক। যে রান্না বান্নাগুলো করবো সেগুলো আগে বার করে রাখি, কারণ এগুলো তো গরম হতেও টাইম লাগবে। অনেক দিন ধরে আমি আমার বাংলাদেশি বন্ধুদের কিন্তু কমেন্ট খুব একটা পাচ্ছি না, আসলে বুঝতে পারছি ওখানে তো নেট কানেকশান মনে হয় টোটালি অফ রয়েছে। 2-1জন কমেন্ট করে বলছে যে দিদি তোমার ব্লগ দেখতে পাচ্ছি না, ভিডিও দেখতে পাচ্ছি না। তো আমি ঈশ্বরের কাছে কামনা করি তোমরা খুব তাড়াতাড়ি সব কিছুর থেকে রিকভার করে ওঠো বন্ধু, আর কিছু তো আমার বলার নেই। তো যাই হোক, তোমরা সাবধানে থেকো, সুরক্ষিত থেকো, এটাই আমি বলি, ঠাকুরের কাছে কামনাও করছি। আর চলো, আমি মেয়ের ওখানে দেখো, মেয়েকে ওখানে খাবারটা করে দিয়ে চলে এলাম, ও ওখানে খেয়ে নিচ্ছে। তারপরে চলে এলাম বেডরুমটা ক্লিন করতে। বেডরুমটা ক্লিন করতে বেশ সময় অনেকটাই লাগে, আর আমার মনে হয় বেডরুমটা যদি ক্লিন হয়ে যায় না, মনে কিন্তু অনেকটা শান্তি বা রিল্যাক্সই পাওয়া যায়। আমি প্রায় একটা কমেন্ট পাই যে শর্মিষ্ঠা তুমি কি ডেলি ডাস্টিং ক্লিনিং করো? আসলে হ্যাঁ গো বন্ধু, কি জানো তো, ধরো একটা ফার্নিচার ঝাড়তে না হট করে কিন্তু আমার অন্য ফার্নিচারের দিকে হাতটা পড়ে যায়, ভাবি যে একবারে ঝেড়ে নিই না, কি আর আছে একটু তো। আর ডেলি ডাস্টিং করলে তেমন তো আর নোংরা পড়ে না, খুব তাড়াতাড়ি কিন্তু ক্লিন হয়ে যায়, ওই যে অভ্যাস হয়ে গেছে ডেলি একটু করে ক্লিন করার, এই আর কি। দাও, রাখো ওখানে ফ্রিজের উপর রাখো। হ্যাঁ, ইউনিফর্মটা নিয়ে যাবে, এনো। আজকে না বন্ধুরা, আমার মাছ বার করতে একদম ভুলে গেছি জানো তো, ছাদে গেলে আমার সব ভুলে যাই, কোথায় মাছটা রেখেছি কে জানে, এই হয়ে যায় সমস্যা জানো, ছাদে গেলে যে কখন আমার সময় চলে যায় তার ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, এটা মাছটা আছে, এই কখন বরফ কাটবে আর কখন আমি রান্না করবো বলো তো, পুরো বরফ হয়ে আছে, থাক বার করা থাক।
নিজের বাড়ি, নিজের ঘর নিজের হাত দিয়ে পরিষ্কার করতে গেলে যে কতটা স্যাটিসফ্যাকশান আসে বা কতটা শান্তি হয় সেটা আমরা গৃহিণীরা ভালোই বুঝি। তুমি যদি হাজার হাজার টাকা দিয়েও একটা লোক হায়ার করো বা একটা লোক মেড রাখো, আমি মনে করি না যে এত সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে তারা পরিষ্কার করবে। আমি তোমাদের একটা কথা বলিনি যে আমি সপ্তাহে হয়তো একদিন মানে মানডে আমি কোনো ব্লগ হয়তো আপলোড করব না, কারণ কী জানো তো, সপ্তাহে একটা দিন আমি ছুটি নেবো। সারাটা সপ্তাহে গাধার মতন পরিশ্রম করি সকাল থেকে রাত অবধি। মনে হয় কি বলতো, যে সপ্তাহে একটা দিন, তার একটা বেলা আমি আমার নিজের মতন করে টাইম কাটাতে চাই, আমি আমার পরিবারের সাথে টাইম কাটাতে চাই। ঠিক আছে, না হলে না আমি পেরে উঠছি না গো। ওই সকাল রাত 2টো 2:30 অবধি এডিট করে আবার সকালবেলা ঘুম থেকে ওঠা, মানে এটা থোড়বড়ি খাড়াবড়ি থোড়, আমারও একটা হ্যাট্রিক চলে আসছে। তো ওই জন্য আমার হাজব্যান্ডও ভীষণ বকাবকি করলো, বললো তুমি একটা দিন ছুটি নাও। তো ভাবলাম রোববার ইভিনিংটা যদি ছুটি নিই তাহলে মানডে আর ব্লগটা দেবো না। তো যাই হোক, দেখো আমার এখানে ভাতটা হয়ে গেল। আর ভাত হয়ে যাবার পর আমি কিন্তু ভাতের হাঁড়ি খুব সুন্দরভাবে একটা ভিজে কাপড় দিয়ে মুছে রাখি। আর এখানে দেখো মেয়েটাকে যতক্ষণ না জল দেবো না ততক্ষণ ও জল খাবে না। ওর খিদে তৃষ্ণা ছোট থেকে কিচ্ছু নেই, ওর জল পিপাসাও পায় না, ওর খিদেও পায় না। ওর মুখের সামনে যদি ধরো তবেই ও খাবে, না হলে খাবে না, জানো। আবার চলে এলাম রান্নাঘরে। তোমরা বন্ধুরা শুধু দেখো না, আমি এইখান থেকে সেইখান, সেখান থেকে এখান, কোনো জায়গায় আমি একদণ্ড কিন্তু একভাবে দাঁড়াতে পারি না। এটাই কিন্তু আমার সারা দিনের রুটিন বন্ধুরা। তো আজকে আমি করব ইলিশ মাছ, সেটা ওই তোমরা জানো কুমড়ো বেগুন দিয়েই করি, সর্ষেটা এখন টোটালি অ্যাভয়েড করছি। আর কাঁকরোল আর ইলিশ মাছ করলে ইলিশ মাছের মাথা দিয়ে আমি কাঁকরোল দিয়ে আলু দিয়ে করছি। আর দেখো ওখানে হাফ মাছটা ভাজতে বসিয়ে আমি চলে এলাম মেয়েকে অয়েল ম্যাসাজ করাতে। সানডে করে আমি মেয়েকে ভালো করে অয়েল ম্যাসাজ করিয়ে দিই, কারণ সারাটা সপ্তাহে তো টাইম পাই না। এই একটা দিন কি করি, 2 ঘন্টার মতন ওর মাথায় তেলটা ভালো করে ম্যাসাজ করে রেখে দিই, তারপর 2 ঘন্টা পর ও শ্যাম্পু করে নেয়। আমার ছোটোবেলায় যখন আমার মেয়ের বয়সী ছিলাম, আমার এত পরিমাণে চুল ছিল বন্ধুরা, কোমর অবধির আমার চুল ছিল, 2খানা মোটা মোটা বেনুনি করে আমি আগে স্কুল বা কলেজ যেতাম। তারপরে যে একটা একটা করে অপারেশন হতে শুরু করলো, মেয়ে হলো, তারপরে অনেক স্টেরয়েডযুক্ত আমি ওষুধ মেডিসিন খেয়েছি, ফলে আমার চুল যে সেই হেয়ার ফল হতে শুরু করলো। ব্যাস, তারপরে কি করলাম, একদিন পাকামো মেরে স্মুথনিং করে এলাম। তারপরে যেটুকু চুল ছিল সেটুকু এখনও সেই উঠতেই থাকছে। তো তখন আমি যখন আনম্যারিড ছিলাম বা ছোটো ছিলাম, আমার মা আমার চুলের পেছনে এত পরিমাণে লেবার দিত যে এই হেয়ার প্যাক মাখানো, হেনা মাখানো, সব কিছু ঘরে তৈরি হেনা তৈরি করে মাখাতো। তারপর রিঠা দিয়ে মা আমার স্ক্যাল্প ঘষে দিত, মানে শ্যাম্পু করে দিত, ওই জন্য চুলটা খুব ভালো ছিল। এখন আর বিশ্বাস করো এত কিছু সামলে হেয়ারের পেছনে খুব একটা যত্ন করতে পারি না। তাও তো আমি চেষ্টা করি সপ্তাহে একদিন ভালো করে হট অয়েল ম্যাসাজ করতে। তো যাই হোক, আমার এখানে মোটামুটি দেখতেই পেলে রান্না বান্না সব কমপ্লিট। আর এই যে 5টা মিনিট যেটা লেখালেখি বাকি ছিল সেটাও আমার কমপ্লিট হয়ে গেল। ব্যাস, রান্নাঘরটা এবার ক্লিন করে নেবো ভালো করে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আসলে বন্ধুরা আমার তো কুচিনা নেই, আমার যেহেতু এক্সস্টের ওপরই পুরো রান্নাঘরটা নির্ভর করে, তো এক্সস্টটা আমাকে কিন্তু মোটামুটি সপ্তাহে 3 থেকে 4 দিন উঠে এইভাবেই ডিপ ক্লিন করতে হয়। কারণ এক্সস্টটা যদি আমি পরিষ্কার না রাখি না, তাহলে সারা রান্নাঘর কিন্তু আমার তেল চিটে হয়ে যাবে। আর ওয়ালগুলোও কিন্তু আমি ভালো করে সপ্তাহে 3 দিন উঠে ভালো করে পরিষ্কার করে নিই। এটাও আমি জানো তো যে কিচেনেও কিন্তু আমি নিজের থেকেও কখনো কখনো হোমমেড যে ক্লিনজারটা বানাই সেটা দিয়েও পরিষ্কার করি, বা কখনো কখনো আমি কলিন দিয়েও পরিষ্কার করি। তবে কাজগুলো আমি কলিন দিয়েই পরিষ্কার করি। আমাদের ডট একটা, আজকে যেহেতু সানডে, আজকে আমি দিনটাও শুরু করেছি অনেকটা লেটে আর শেষও করলাম কিন্তু অনেকটা লেটে, কারণ অলরেডি 1টা বেজে গেছে। আমার স্নান হয়নি, পুজো হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, শাশুড়ি মা পুজো করে নিয়েছে, কিন্তু আমারও তো কিছু ইন্ডিভিজুয়াল, আমারও তো পুজো থাকে, স্তব থাকে, তো সেগুলো করতে হবে। এতদিন 3-4 দিন তো কোনো শেয়ার করতে পারিনি পুজো, কারণ আমি আটকা ছিলাম। তো আজকে শ্যাম্পু করে আবার পুজো করব, তো অনেকটাই লেট প্রসেস, বুঝতেই পারছো। আচ্ছা, অসুবিধা কিছু নেই, সানডে তো ধীরে সুস্থে হবে, সবাই ঘরে থাকবে। আমাদের না পাশে এখানে কাজ হচ্ছে, তো ওই জন্য ঠিক মতন কথাও বলতে পারছি না। তো যে শাক বাজছে, মনে হয় শাশুড়ি মা বোধহয় শাক বাজাচ্ছে, পুজো হয়ে গেছে। তো চলো আমি আগে স্নানটা করে নিই, শ্যাম্পু করবো, তারপর স্নান করবো, তারপর তোমার সাথে যদি কিছু শেয়ার করার থেকে করবো, নাহলে সেই আবার বিকেলে তোমাকে দেখা হবে। তো চলো, জোর একটা মেঘ করেছে বন্ধুরা, শুধু দেখো আকাশটা, অদ্ভুত লাগছে আকাশটা, ও কালো।
গাছগুলো কি অবস্থা হচ্ছে দেখো, দেখেছো প্রচুর ঝরে মেঘ করেছে। চলো এগুলোকে তুলে নিই, না সব আবার বৃষ্টিতে ভিজে যাবে না তো, এই ছেপে আসবে বৃষ্টি। সারাদিন আজকে বৃষ্টি হয়নি মোটামুটি। চলো আগে তুলে নিই এগুলো। মা ছাদ থেকে সব তুলে নিয়ে এসেছে অবশ্য, এই কটা বাকি আছে জামা কাপড়। আমার কত ক্লিপ দিয়েছে, উড়ে বাবা, উড়ি বাপরে বাপ, উড়ি বাপরে বাপ। দেখো চলো আগে নিয়ে যাই, বাবা এই জানলাটা বন্ধ নেই সব। ইস, ঠিক পড়তে যাওয়ার টাইমে আর ডেলি বৃষ্টি হয়, পড়তে যাওয়ার টাইমে আর না হলে স্কুল যাওয়ার টাইমে। পাম্পা এটা পড়ে নাও, রেনকোটটা পড়ে নাও, আমি ভিজে যাবে নাহলে। রেনকোটটা পড়ে নাও। দাঁড়া একটু দাঁড়িয়ে যা। জোর বৃষ্টি নেমেছে। তুমি আর গান করো না, এই ধেরে গলা আর গান করো না তুমি। তুমি আর ধেরে গলায় গান করো না প্লিজ। তো বাবা রেডি। তো বন্ধুরা জাস্ট নাও বৃষ্টিটা থামলো, তারপরে হাজব্যান্ড আর মেয়ে পৌঁছালো। কারণ এত তুমুল বৃষ্টিতেও আমি বললাম বেরিয়েও না, তার থেকে 10 মিনিট লেট হোক, কারণ অনেকটা দূর যায় তো টেনশন হয়, জানো তো, যতক্ষণ না পৌঁছাতে পারে ততক্ষণ একটা টেনশন কাজ করে। তো যাই হোক বৃষ্টিটা ধরেছে, মনে খুব শান্তি হলো। তো চলো বন্ধুরা এবার রান্নাঘরে যাই, চা ঠা করি, সন্ধ্যের কাজ ফাজ শুরু করি, তারপর তোমাদের সাথে আবার আমি ফিরছি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে টট 9:30, আর আমি এখন যাব রান্নাঘরে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করতে। তার আগে ভাবলাম ব্লগটা আজকে এন্ড করে তারপরে রান্নাঘরে যাব, আর অন ক্যামেরা এসে আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুর নাম বলবো। এই ফার্স্ট আমি অন ক্যামেরা এসে আমার সাবস্ক্রাইবার বন্ধুর নামগুলো বলছি। প্রথমে পায়েলকে বলো, পায়েল প্লিজ রাগ করো না বোন, তুমি আমার ছোট বোনের মতন, দিদির ওপর রাগ করো না, একটু বোঝার চেষ্টা করো। কারণ সবসময় না নাম হয়তো আমি স্কিপ করে চলে গেলাম বা স্ক্রল করতে করতে না অনেক সময় নামগুলো নিচের দিকে চলে যায়, প্রথমে যারা কমেন্ট করে তাদের নামগুলো শো করে, ঠিক আছে? তাও তো আমি খুঁজে খুঁজে তোমার নাম বার করলাম। তো পায়েল, রাখি সিম্পল লাইফস্টাইল, সময়িতা বসা, খুব সুন্দর নাম সময়িতা, মাই সিম্পল রেসিপি, পাপিয়া ঘোষ, শুক্লা ভট্টাচার্য, বিথিকা প্রামাণিক, কৃষ্ণা কুন্ডু, নিরুপম ঘোষ, সঞ্চিতা ডেলি ব্লগ, ঝর্ণা এজেন্সি, শিউলি শর্মা, জয়শ্রী, সোমা ব্যানার্জি, গীতা দাস, সীমা সেনাপতি, তপতিদি, অঞ্জনা সরকার, লিলিমা মাইতি, মালবিকা, নমিতা খাটোয়া, অপর্ণা, সাকিনা, প্রিয়াঙ্কা, ডায়না, পিউ পান্ডা, তারপর হচ্ছে রূপা চায়না, ভারতী চ্যাটার্জি, রুমি চ্যাটার্জি, সুপর্ণা, রিনিস লাইফস্টাইল, জিনিয়া, সুদেশনা ঘোষ। মোটামুটি এই কটার নাম আমি এখনও লিখে উঠতে পেরেছি। যতক্ষণ আমি মানে আমার শো করেছে কমেন্ট যাদের যাদের, আমি সেই সব নাম লিখে দিয়েছি। এরপর আবার যাদের কমেন্ট আসবে তারপরের দিন ব্লগে তাদের নাম বলবো, ঠিক আছে? যদি কারোর নাম স্কিপ হয়ে যায় প্লিজ রাগ করো না। আর ভিডিওটা আজকে এইটুকুই রাখছি, অনেকটা রাত হয়ে গেছে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে বা আমার কোনো কথা যদি তোমাদের মন ছুঁয়ে যায়, কী করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর পাশে থাকা যে বেল বাটনটা আছে দেখবে, বেল সাইন আছে, ওটাকে না অল করে দেবে। অল করলেই যখনই আমি ব্লগ ছাড়বো সবার ফার্স্ট নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। অনেকে না তোমরা অল করে রাখো না বলে নোটিফিকেশান তোমরা পাও না। তো যাই হোক ভিডিওটা আজকে এইটুকু এন্ড রাখছি। সবাই খুব খুব ভালো থেকো, টাটা।